হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতো। বন্ধুরা, আমরা এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন 2023-এর করছি। এখন আমরা করব 29 নম্বর ক্লাস, যেটি 16ই মে সেকেন্ড শিফটে পরীক্ষায় এসেছিল। তোমরা যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিএসএল, এসএসসি জিডি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর যারা নতুন আছো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। 8 শতকের মাঝামাঝি সময়ে রাষ্ট্রকূট প্রধান দান্তি দুর্গ চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে উৎখাত করেন এবং কোন অঞ্চলের সঙ্গে সাম্রাজ্য তৈরি করেছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দান্তি দুর্গ। তো 8 শতকের মাঝামাঝি সময় কিন্তু এই রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রকূট আনুমানিক 753 থেকে 982 পর্যন্ত কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার ছিল। অনেকের মতে তাদের সাম্রাজ্য 773 থেকে কিন্তু শুরু হয়েছে, আবার অনেক ঐতিহাসিকের মতে কিন্তু 753 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। তো রাষ্ট্রকূট দান্তি দুর্গ ছিল এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এবং তৃতীয় গোবিন্দ ছিল রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তো কোন অঞ্চলের সঙ্গে সাম্রাজ্য তৈরি করেন? তো সেটা ছিল গুলবর্গার সঙ্গে কিন্তু সাম্রাজ্য স্থাপন করেন, আর মান্যখেট ছিলেন তাদের রাজধানী। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে? পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে? তো তিনি হলেন নার্গিস দত্ত। তিনি 1958 সালে এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নার্গিস দত্ত তিনি 1980 থেকে 1981 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। 1980 থেকে 1981 পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। যোগ্য ভোটারদের শতাংশ যারা একটি নির্বাচনে তাদের ভোট দিয়েছে তাকে কি বলা হয়? যোগ্য ভোটারদের শতাংশ যারা একটি নির্বাচনে তাদের ভোট দিয়েছে তাকে বলা হয় ভোট গ্রহণ। আমরা বর্তমানে আমাদের দেশে 18তম লোকসভা নির্বাচন হচ্ছে। আমরা সবাই ভোট দিয়েছি এবং আগামী 1 জুন কিন্তু শেষ দফায় ভোট। তো এই ভোটে আমাদের কে প্রধানমন্ত্রী হবে তার কিন্তু নির্বাচন চলছে। পরবর্তী প্রশ্ন, জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। কতজন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। তো শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। আমরা যদি দেখি প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, এবং 24তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ কিন্তু ছিলেন 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। মহাবীরের বাবার নাম কী ছিল? সিদ্ধার্থ ছিল মহাবীরের বাবার নাম, এবং ত্রিশলা ছিল মহাবীরের মায়ের নাম। পরবর্তী প্রশ্ন দেখো, 29 মে 2024 অনুযায়ী বলছি আমি। 29 মে 2024, আজকে 29 মে 2024 অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান কে? তো রাজ্যসভার চেয়ারম্যান কে হন?
পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন। তো বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছে? তো তিনি হলেন জগদীপ ধনকর। জগদীপ ধনকর তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি প্রাণী রাজ্যের স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ? নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ? তো সঠিক উত্তর কী হবে বলো? তো সঠিক উত্তর ইঁদুর। ইঁদুর কিন্তু স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 2022 সালের এপ্রিলে ভারত সরকারের কোন বিভাগ এক স্বাস্থ্য পাইলট প্রকল্প চালু করেছেন? ভারত সরকার এক স্বাস্থ্য পাইলট প্রকল্প চালু করেছে। তো সঠিক উত্তর পশুপালন ও দুগ্ধজাত বিভাগ। পশুপালন এবং দুগ্ধজাত বিভাগ তারা এক স্বাস্থ্য পাইলট প্রকল্প চালু করেছে। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র বা ব্রিটেন। যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে কিন্তু নেওয়া হয়েছে এই সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। দেখো, গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে কি কি? সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, এক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ। এটা কিন্তু গ্রেট ব্রিটেন থেকে বা যুক্তরাজ্য থেকে নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে? দেখো, প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটি 368 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। ঠিক আছে, নিচের কোনটি পরিবেশের কাজ নয়? তো পরিবেশের কাজ কি? জীবনকে টিকিয়ে রাখায়, সম্পদ সরবরাহ প্রদান করা এবং জীবনযাত্রার মান বাড়ানো। এটা কিন্তু পরিবেশের কাজ। আর পরিবেশের কাজ কোনটি নয়? তো বজ্র জমা করা। এটা কিন্তু পরিবেশের পক্ষে মোটেই কাম্য নয় বা কাজ নয়, বজ্র পদার্থ জমা করা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ফসলকে বাংলার গোল্ডেন ফাইবার বলা হয়? বাংলার গোল্ডেন ফাইবার বলা হয় বা সোনালী তন্তু। গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু কি কাকে বলা হয়? তো পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার। ঠিক আছে, গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? পাটকে। চলো পরবর্তী প্রশ্ন। পাললিক শিলার একটি উদাহরণ সম্পর্কে কথা বলেছে। নিচের কোনটি হতে পারে? নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? তো সঠিক উত্তর কী হবে? বেলে পাথর। এছাড়াও চুনাপাথর, চক, কাদামাটি সবই কিন্তু পাললিক শিলার উদাহরণ। কি? চুনাপাথর, চক, কাদামাটি, বেলে পাথর সবই কিন্তু এই পাললিক শিলার উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট। পোঙ্গল 4 দিনের ফসলের উৎসব, যা সাধারণত ভারতের কোন দিকে বা কোন অঞ্চলে এটি উদযাপন করা হয়? দেখো, অঞ্চল বেঁধে দেওয়া আছে, উত্তর পূর্ব ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত। পোঙ্গল একটি ফসলের উৎসব। তো পোঙ্গল উৎসবটি কোন রাজ্যের বলো তো? তো পোঙ্গল উৎসব কিন্তু তামিলনাড়ুর উৎসব। এটা কতদিন ধরে চলে? 4 দিন ধরে চলে। তো তামিলনাড়ু ভারতের ম্যাপ অনুসারে ভারতের কোন দিকে? তো ভারতের কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত। তো সঠিক উত্তরও দক্ষিণ দিকে।
পোঙ্গল তামিলনাড়ুতে এবং তামিলনাড়ু ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উপকথা বা গল্পের সংকলন পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? তো উপকথা বা গল্পের সংকলন পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা। কে লিখেছিলেন? বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র লিখেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন? তরাইনের দ্বিতীয় যুদ্ধে, প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তখন পৃথ্বীরাজ চৌহান কিন্তু মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। পরবর্তীতে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, তখন কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে এই মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত করেছিলেন। পরবর্তী চলো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা সংক্ষেপে টিসকো কত সালে ইস্পাত উৎপাদন শুরু করে? তৈরি হয়নি, দেখো বলেছে টাটা আয়রন স্টিল কোম্পানি কত সালে ইস্পাত উৎপাদন শুরু করে। তো ইস্পাত উৎপাদন শুরু করেছিল 1912 সাল থেকে কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তাদের উৎপাদন শুরু করেছিল। দেখো 26 আগস্ট 1907 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানির প্রতিষ্ঠা ছিলেন জামশেদজি টাটা এবং দেরাবজি টাটা। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত। এটি টাটা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ঠিক আছে, জামশেদজি টাটা এবং দোরাবজি টাটা কিন্তু এই টাটা আয়রন স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন এবং কাজ শুরু করেছিল কবে? 1912 সালে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি ভারতের জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য? দেখো কত্থক কোথায়? কত্থক উত্তরপ্রদেশ ইউপি। বিহু কোথায়? অসম, তাই তো অসম। ভাংড়া, ভাংড়া হচ্ছে পাঞ্জাব। রাউব কোথায়? তো রাউব কিন্তু জম্মু ও কাশ্মীর। রাউব কিন্তু জম্মু কাশ্মীরের নাচ। তাহলে কত্থক উত্তরপ্রদেশ, বিহু অসম, ভাংড়া পাঞ্জাব এবং রাউব কিন্তু কোথায়? রাউব জম্মু কাশ্মীর। তো সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের মধ্যে কোন খেলাটি হয়? তো নিচের খেলাটিতে কোনটিতে প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে? তো দেখো 11 জন করে খেলোয়াড় থাকে ক্রিকেটে কিন্তু নিম্নলিখিত। এছাড়া ফুটবল হকিতেও কিন্তু 11 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট ফুটবল এবং হকি খেলায় 11 জন করে খেলোয়াড় থাকে। চলো আমরা দেখে নিই কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে। দেখো ক্রিকেটে 11 জন, ফুটবলে 11 জন, হকি 11 জন, ব্যাডমিন্টনে সিঙ্গেল এবং ডবলস খেলা হয় তো 1 জন বা 2 জন, বেসবলে 9 জন, বাস্কেটবলে 5 জন, বিলিয়ার্ডস 1 জন, বক্সিং 1 জন, ব্রিজ 2 জন। ঠিক আছে, এছাড়াও দাবা 1 জন, পোলো 4 জন, রাগবি ফুটবল 15 জন, স্নুকার 1 জন, টেবল টেনিস 1 জন অথবা 2 জন। এটা টেবল টেনিসও কিন্তু সিঙ্গেলস এবং ডবলস দুটোভাবেই খেলা যায়। এছাড়াও ভলিবল 6 জন, ওয়াটার পোলো 7 জন, ইনডোর হকি 6 জন, আইস হকি 6 জন, নেটবল 7 জন, কার্ডবল 8 জন, খোখো 9 জন, কবাডি 7 জন, হ্যান্ডবল 7 জন, স্কোয়াশ 1 জন, ক্যারাম 1 জন অথবা 2 জন, কিকবল 10 জন, ল্যাক্রোস 12 জন, গল্ফ 4 জন, ট্যাগ অফ আয়ার 8 জন। ঠিক আছে, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং নিচের কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? নিচের কোন পুরস্কারটি সোনাল মানসিং পেয়েছিল? দেখো সোনাল মানসিং তো ভারতরত্ন পাননি, তো 1 নম্বর বাদ চলে গেল। তো তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন? তো তিনি কিন্তু পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই দুটি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, সোনাল মানসিং, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত? সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত? নাচ,
এটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত, কোন নাচতেন, ঠিক আছে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। নৃত্যকলার অবদানের জন্য সোনাল মানসিং 1992 সালে পদ্মভূষণ এবং 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। তো বলে দিয়েছি, তো ওডিসি নৃত্যশিল্পী তিনি একজন, ঠিক আছে। ভারতের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? নিচের কোন নদীটি? তো ভারতের দেখো পূর্ববাহী নদীগুলো ম্যাক্সিমামই কিন্তু বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। তার নিচের মধ্যে গোদাবরী কিন্তু পূর্ববাহী নদী। তো সঠিক উত্তর হবে গোদাবরী। গোদাবরী নদী কিন্তু বঙ্গোপসাগরে মিশেছে। পরবর্তী প্রশ্ন, জিডিপি একটি দেশের অর্থনীতির একটি সূচক। জিডিপিতে ডি বলতে কি বোঝায়? জিডিপি যার সম্পূর্ণ নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কিন্তু জিডিপির সম্পূর্ণ নাম। তো তাহলে ডি বলতে আমরা কী বলছি? ডি বলতে বুঝতে পারছি আমরা ডোমেস্টিক, ঠিক আছে, সঠিক উত্তর হবে ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। চলো নেক্সট। ক্রিকেটে বলকে মাটি ঘেঁষে বাউন্ডারি বাইরে চলে গেলে তাকে কত রান হয়? ক্রিকেটে দেখো মাটি ঘেঁষে যে শটটা হয় এবং মাঠের দড়ি থাকে, ওই দড়ির বাইরে চলে গেলে তাকে কত রান ধরা হয়? মাটি ঘেঁষে দড়ির বাইরে বেরিয়ে গেলে তাকে বলা হয় 4 রান। এবং মাটি স্পর্শ না করে যদি ওপর দিয়ে চলে যায় বাইরে, মাঠের বাইরে, তখন সে কিন্তু 6 রান হয়। আর গড়িয়ে গড়িয়ে যেটা যায় সেটা হচ্ছে 4, এবং মাটি স্পর্শ না করে উপর দিয়ে যেটা যায় সেটা কিন্তু 6 রান হয়। ভারতের আদমশুমারি কত বছরের ব্যবধানে পরিচালিত হয়? তো ভারতের আদমশুমারি কিন্তু প্রতি 10 বছর পর পর কিন্তু শুরু হয়েছে। ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেয়র আমলে। মেয়র আমলে কিন্তু প্রথম জনগণনা শুরু হয়েছিল। আর 1881 সালে সরকারিভাবে লর্ড রিপনের আমলে কিন্তু এই জনগণনা হয়। লর্ড রিপনের আমলে কিন্তু 1881 সালে কী হয়েছিল? সরকারিভাবে প্রথম জনগণনা হয়েছিল। 2011 সালে জনগণনা ছিল স্বাধীন ভারতের 7তম এবং মোট 15তম জনগণনা ছিল এই 2011 সালের জনগণনা। 2011 সালের জনগণনার স্লোগান ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। এটা ছিল 2011 সালের আদমশুমারির স্লোগান। ড্যাশের শিলাগুহা বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো। কোন শিলাগুহাটি বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো? তো সঠিক উত্তর হবে ইলোরা। ইলোরা শিলাগুহা বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামোর উদাহরণ। লালা লাজপত রায় কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন? তো লালা লাজপত রায় কিন্তু তিনি একজন আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট। কোন আয়নিকের রাসায়নিক নাম MgCl2? কোন আয়নিকের রাসায়নিক নাম MgCl2? তো সঠিক উত্তর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক নাম MgCl2। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।